বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছিলাম ওইখানে হচ্ছে স্ক্রিনশট তুলতে বলতে ভুলে গেছি। তুমি স্ক্রিনশট গুলো তুলে নাও, হ্যাঁ। এই যে এখান থেকে তুলো। এবার 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 তুলো। তুলো। ওকে, ডান। আজকে আমরা হচ্ছে পড়বো, মানে কম্পিউটার নেটওয়ার্কের বাকি অংশটুকু যেটুকু বাকি ছিল তাহলেই, আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এটুকু পড়লে ইনশাল্লাহ এই মেইন অংশটুকু শেষ হয়ে যাচ্ছে, তারপরে আরেকটা ক্লাস থাকবে। ওকে। কম্পিউটার নেটওয়ার্ক এটাকে হচ্ছে কয়েক কিছু কিছু ভিত্তিতে কত 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 ভাগে ভাগ করা হচ্ছে সেটা দেখানো যাচ্ছে। কম্পিউটার নেটওয়ার্কে প্রথমে মালিকানার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতেছি, প্রাইভেট এবং পাবলিক। মানে কম্পিউটার নেটওয়ার্কের মালিককে এটার ভিত্তিতে। তারপরে কি সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের ভিত্তিতে, মানে কিভাবে সার্ভিস প্রদান করতেছে বা কিভাবে কম্পিউটার নিয়ন্ত্রণ হচ্ছে এটার ভিত্তিতে তিন ভাগে ভাগ করতেছি। এবং ভৌগোলিক বিস্তৃতি এটার ভিত্তিতে চার ভাগে ভাগ করতেছি। এই ভৌগোলিক বিস্তৃতি মানে হচ্ছে কত দূরত্ব পর্যন্ত রেঞ্জ, এই হিসাবে ভৌগোলিক ভৌগোলিক মানে ভূগোল বা পৃথিবী, পৃথিবীতে কতটুকু বিস্তৃতি মানে কতটুকু জায়গা জুড়ে নেটওয়ার্কটা সেটার উপরে ভিত্তি করে ভাগ করতেছি চার ভাগে। তাহলে মালিকানা ভিত্তিতে তিন ভাগে, দুই ভাগে, সার্ভিস প্রদানের ভিত্তিতে তিন ভাগে, এবং ভৌগোলিক বিস্তৃতি ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে চার ভাগে। এখন আমরা তো ভৌগোলিক বিস্তৃতি দেখে ফেলছি অলরেডি আগে, পেনল্যান্ড ম্যানম্যান। বাকি আছে মালিকানা ভিত্তিক এবং সার্ভিস প্রদান। তো প্রাইভেট নেটওয়ার্ক কি? মালিকানার ভিত্তিতে দুই প্রকার, প্রাইভেট এবং পাবলিক। প্রাইভেট নেটওয়ার্ক কোনটা? সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন কোনো নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে। প্রাইভেট মানে হচ্ছে পার্সোনাল বা নিজের। এই যে কোনো ব্যক্তি হইতে পারে বা প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন। মানে কোনো ব্যক্তি হইতে পারে, একটা ব্যক্তির নেটওয়ার্ক, অথবা একটা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, অথবা একটা সংস্থার নেটওয়ার্ক। এটা মালিক, নেটওয়ার্কটার মালিক হচ্ছে এরা, এরা হচ্ছে মালিক। যে কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না, কারণ শুধুমাত্র মালিক যারা, তার মালিক যাদেরকে ব্যবহার করতে দিবে তারাই ব্যবহার করতে পারবে। এবং যে কেউ ব্যবহার করতে পারে না বলেই এই নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত। এবং ট্রাফিক সাধারণত কম থাকে, কারণ মানে মালিকের যেইটুকু দরকার, যেই কয় সেই কয়জনকে এই নেটওয়ার্কটা ইউজ করতে দেয়। তাহলে তো ট্রাফিক মানে খুব বেশি হবে না, ডেটা স্পিডও খুব ভালো থাকবে। এখানে কোথায় ইউজ হয়? বিভিন্ন ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অথবা একটি সংস্থা ইন্টারনেট, ইন্ট্রানেট, নট ইন্টারনেট, ইন্ট্রানেট। ইন্টারনেট মানে ভিতরে। তাহলে আর তাহলে হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কটা কি? প্রাইভেট নেটওয়ার্কে যে যেই নেটওয়ার্কের মালিক হচ্ছে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, সে মালিক যাদেরকে ইচ্ছা হবে তাদেরকে শুধু ইউজ করতে দিবে। এই জন্য যে কেউ ইচ্ছা করলেই এই জিনিস ইউজ করতে পারে না। এই সবাই ইউজ করতে পারে না বলেই হচ্ছে এই নেটওয়ার্কের নিরাপত্তা অনেক বেশি এবং মজবুত। এবং মানুষ কম থাকে। এই নেটওয়ার্কে মানুষ কম থাকার কারণে এখানে হচ্ছে ট্রাফিক কম, মানে ডাটার গতি বেশি থাকে। কোথায় কোথায় ব্যবহার হয়? ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কে। আচ্ছা, পাবলিক নেটওয়ার্ক এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। তবে তবে যে কেউ চাইলেই অর্থের বিনিময়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। কোথায়? বিভিন্ন মোবাইল ফোন, টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম অথবা ইন্টারনেট। এগুলোর মালিক আছে আলাদা। বিভিন্ন মোবাইল ফোনের মালিক হচ্ছে আলাদা আলাদা আছে, যেমন জিপি, রবি, এদের মালিক আলাদা আলাদা। টেলিফোন নেটওয়ার্ক আছে বা ইন্টারনেটের এক একটা, ইন্টারনেটের আইপি সার্ভার, যাদের কাছে ওয়াইফাই লাইন নিয়ে আমরা, তারা তারা আলাদা। সো ও পাবলিক নেটওয়ার্ক হচ্ছে, এটাও একটা প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, বাট এইটা হচ্ছে ছোট না, এটা অনেক বড়। যে কেউ চাইলে টাকা টাকা দিয়ে এই নেটওয়ার্ক ইউজ করতে পারে, যেমন ইন্টারনেট।
এটা একটা ভালো উদাহরণ যে ইন্টারনেট কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে পাবলিক। যেমন বলে না পাবলিক প্রপার্টি, মানে জনগণের সম্পদ, এইটা। ওকে, এবার আসতেছি হচ্ছে এখানে কিসের ভিত্তিতে, এই সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে। তিন প্রকার: পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার এবং হাইব্রিড। পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার মানে কি, এই যে এখানে এই চারটা হচ্ছে ডিভাইস বা চারটা কম্পিউটার, এইগুলো আরেকটা আরেকটার সাথে রিকোয়েস্ট করে, তারপরে রেসপন্স করে ইউজ করতে পারে। রিকোয়েস্ট রেসপন্স এই জিনিসটা বুঝাবো, সমস্যা নাই। এখানে এই নেটওয়ার্কের খরচ সবচেয়ে কম। এখানে রিকোয়েস্ট এবং রেসপন্স ব্যবহৃত হয়। এই জিনিসটা কিন্তু এইচটিএমএল ও ইউজ হয়। তথ্যগুলো নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গায় থাকে না, তথ্যগুলো খাপছাড়া থাকে। এই দেখো, ধরো একটা ক্লায়েন্ট, এখানে দেখায়, এই ধরো এই ধরো এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। ধরো এ এবং বি একটা একই সাথে যুক্ত হবে, তাহলে এ প্রথমে বি কে এটাতে হচ্ছে রিকোয়েস্ট করতেছে যে আমি তোমার সাথে যুক্ত হতে চাই। পরে বি হচ্ছে রেসপন্স করবে যে হ্যাঁ, ঠিক আছে, তুমি যুক্ত হতে পারো। এটা হচ্ছে রিকোয়েস্ট করলো, তারপরে রেসপন্স করলো। এই ভিত্তিতে তোমার হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তৈরি হয়। যেহেতু এটা হচ্ছে দুইজনের মাঝখানে নেটওয়ার্ক, সেই জন্য তোমার হচ্ছে খরচ খুব কম, এবং তথ্যগুলো সুনির্দিষ্ট জায়গায় থাকে না, খাপছাড়া খাপছাড়া হয়ে যায়। তবে এখানে যে কেউ যে কারোর সাথে যোগাযোগ করতে পারে, যেমন এ বি এর সাথে করতে পারতেছে, বি সি এর সাথে করতে পারতেছে, ডি এর সাথে করতে পারতেছে, সবাই সবার সাথে করতে পারে, কিন্তু করার আগে রিকোয়েস্ট করতে হবে। যেমন অনেকটা ব্লুটুথের মতো। ব্লুটুথে কোনো কিছু পাঠাতে হলে প্রথমে যখন পাঠায়, পাঠানোর পরে বলে যে হচ্ছে মোবাইলে দেখা যায় তোমাকে ব্লুটুথ এখানে তোমার সাথে পেয়ার করতে যাচ্ছে। ব্লুটুথে বলে যে পেয়ার করতে যাচ্ছে, পেয়ার। তো তখন আরেকটা মোবাইলে আচ্ছা ওকে দেয়, তখন হচ্ছে ব্লুটুথ একটা মোবাইল থেকে একটা মোবাইলে ছবি পাঠাতে পারে। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের উদাহরণ। এবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? সার্ভার হচ্ছে একটা কম্পিউটার। সার্ভার মানে একটা কম্পিউটার, বাট কিন্তু স্পেশাল কিছু ক্ষমতা আছে সেই কম্পিউটারে। সেই কম্পিউটারের মেমোরি অনেক বেশি থাকে, এবং সেই কম্পিউটারে যে কেউ অ্যাক্সেস করতে পারে। ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্ক কি? এগুলো হচ্ছে ক্লায়েন্ট। এখানেও রিকোয়েস্ট রেসপন্স হয়। এখানে তাহলে রিকোয়েস্ট রেসপন্স করতেছে কে? এটা এ বি সি দিলাম, হ্যাঁ। দেখো, এইখানে হচ্ছে ক্লায়েন্ট, যেটা সে হচ্ছে রিকোয়েস্ট করবে, এ হচ্ছে রিকোয়েস্ট করতেছে ক্লায়েন্ট, এই যে তীর চিহ্ন এইদিকে। ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে যে আমি তোমাকে ব্যবহার করতে চাই। সার্ভার তখন রেসপন্স করবে, এই যে সার্ভার রেসপন্স করতেছে, আচ্ছা ঠিক আছে ব্যবহার করতে পারো। এই যে সার্ভার রেসপন্স করতেছে, ব্যবহার করতে পারো। তখন ক্লায়েন্ট তার সার্ভার গুলো ব্যবহার করতে থাকবে। আর তথ্যগুলো কার মধ্যে জমা থাকবে? সব সার্ভারে জমা থাকবে। এটা হচ্ছে তোমার ব্যবহৃত হয় হচ্ছে আমরা যখন এইচটিএমএল পড়বো 4 নম্বর চ্যাপ্টারে, তখন যে তথ্যগুলো জমা থাকবে ইন্টারনেটে, সেই ইন্টারনেটের তথ্যটাকে বলতেছে সার্ভার। ইন্টারনেটে সব তথ্য সার্ভারে জমা থাকে। প্রতিটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা সার্ভার থাকে। যেমন ফেসবুকের আলাদা সার্ভার আছে, গুগলের আলাদা সার্ভার আছে, ইউটিউবের আলাদা সার্ভার আছে। ওইখানে ক্লাউডের মধ্যেই তোমার হচ্ছে সবকিছু জমা থাকে। এগুলো সব অনলাইন, আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতেছি, কিন্তু মোবাইলের মধ্যে কোনো মেমোরি লাগতেছে না, ইন্টারনেট আছে দেখতে পাচ্ছি। মোবাইলের মধ্যে মানে মেমোরি খরচ হচ্ছে না। কেন খরচ হচ্ছে না? কারণ আমি ইউটিউবের সার্ভার থেকে ভিডিওটা দেখতে পাচ্ছি। ইউটিউবের সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি যে ইউটিউবের সার্ভার আমি তোমাকে দেখতে চাই। তখন হচ্ছে সার্ভার বলতেছে আচ্ছা ওকে, তুমি ভিডিওটা দেখতে পারো। তখন আমি ভিডিওটা দেখতেছি। এভাবে ক্লায়েন্ট এবং সার্ভার একটা একটার সাথে যুক্ত থাকে। এটা খরচ অনেক বেশি, তথ্য সার্ভারে থাকে। পিয়ার টু পেয়ার নেটওয়ার্কে কোনো সার্ভার নাই, সবগুলোই ক্লায়েন্ট। এ বি সি ডি এরা সবাই সবাই ক্লায়েন্ট। একটা ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের যোগ, যদি ওটার ভাষায় বলতে চাই, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। ক্লায়েন্ট টু ক্লায়েন্ট যোগ, এই জন্য তাদের মধ্যে কোনো সার্ভার নাই। এই জন্য খরচও কম, সার্ভার না থাকার কারণে। সার্ভার হলে খরচ বেশি হবে, এবং সার্ভার না থাকার কারণে তোমার তথ্যগুলো সুনির্দিষ্ট জায়গা থাকে না। মানে তথ্যগুলো কিছু আছে এর কাছে, কিছু আছে বি এর কাছে, কিছু আছে সি এর কাছে, কিছু আছে ডি এর কাছে, আলাদা আলাদা আলাদা। কিন্তু তোমার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সবকিছু তথ্য সার্ভারে থাকে। সার্ভারে থাকার কারণেই হচ্ছে তোমার হচ্ছে তথ্যগুলো হচ্ছে সুনির্দিষ্ট থাকে। আর সার্ভার ব্যবহার করার কারণে হচ্ছে তোমার খরচও বাড়তেছে। এই যে ক্লায়েন্ট আর সার্ভারের যে রিকোয়েস্ট, যেটা বলতেছিলাম, ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করলো,
তো তোমার তোমার সার্ভার আমি ব্যবহার করে তোমার এই সার্ভার থেকে কিছু তথ্য নিতে চাই, তখন সার্ভার রেসপন্স করতেছে, আচ্ছা ওকে তুমি তথ্য নিতে পারো, তখন ক্লায়েন্ট তথ্য নিয়ে সেগুলো তথ্য ইউজ করলো। এটাও একটা কম্পিউটার, ক্লায়েন্টও একটা কম্পিউটার, সার্ভার একটা কম্পিউটার, বাট কম্পিউটারের ধরন আলাদা। সার্ভার একটা কম্পিউটার, দুইটাই কম্পিউটার কিন্তু, কিন্তু তোমার হচ্ছে তো ধরন আলাদা। সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার, আর তুলনামূলক ক্লায়েন্ট হচ্ছে দুর্বল কম্পিউটার। এই জিনিস। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের হচ্ছে পার্থক্য আছে, পার্থক্য দেখলে সবচেয়ে ভালো বোঝা যায় সব। এই চ্যাপ্টারটা যত যত পার্থক্য দেখবে তত হচ্ছে জিনিস ক্লিয়ার হবে। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের পার্থক্য। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ক্লায়েন্ট বা সার্ভারের পার্থক্য রয়েছে, ওকে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভারের পার্থক্য নেই, কারণ এখানে সবগুলাই ক্লায়েন্ট অথবা সবগুলাই সার্ভার, যাই বলো না কেন এখানে সবগুলাই সেম। পিয়ার টু পিয়ারে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে তথ্য শেয়ারের দিকে ফোকাস করে, আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কানেক্টিভিটির দিকে ফোকাস করে। যেমন হচ্ছে আমি হচ্ছে ব্লুটুথ যেটা, এটা তুমি ব্লুটুথ মনে করতে পারো, আর এটার উদাহরণ ধরতে পারো হচ্ছে ইউটিউব। ইউটিউবে তথ্য আমি দেখতে পাচ্ছি সুন্দর মতো, কিন্তু ব্লুটুথে একটা থেকে আরেকটা হচ্ছে জাস্ট কানেক্ট করার দিকে ফোকাস করে রাখছে, যে আমি কানেক্ট হই। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সেন্ট্রালাইজ সার্ভার ডাটা ডাটা স্টোর করতে পারে। এই যে সেন্ট্রালাইজ সার্ভার, সার্ভার তার এখানে ডাটা স্টোর করতে পারে, মানে স্টোর মানে হচ্ছে কি জমা জমা করতে পারে। কিন্তু পিয়ার টু পিয়ারে কোনো নিজস্ব সার্ভারই নাই, নো সার্ভার। এই জন্য তারা ডাটা স্টোর করতে পারে না। ডাটা স্টোর করতে কোথায়? প্রতিটা ক্লায়েন্টের কাছে, প্রতিটা পিয়ারের কাছে। প্রতিটা পিয়ারের নিজস্ব ডাটা থাকে। একটা একটা পিয়ার মানে একটা হচ্ছে কম্পিউটার। এই যে এগুলো হচ্ছে এক একটা পিয়ার, বা এক একটা কম্পিউটার, বা এক একটা ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্ট বা সার্ভার নেটওয়ার্ক সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্ট করা সেবাগুলো রেসপন্স করে, মানে ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, সার্ভার সেটাকে রেসপন্স করে, সেটা বলতেছে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটা নোড সেবার জন্য রিকোয়েস্ট রেসপন্স উভয় করতে পারে। মানে মানে পার্থক্যটা যদি সহজ করে বলতে চাই, তোমার হচ্ছে পিয়ার টু পিয়ারে এ যেমন রিকোয়েস্ট করতেছে, বি রেসপন্স করতেছে, সিমিলারলি বিও রিকোয়েস্ট করতে পারবে, এ রেসপন্স করতে পারবে। মানে এক একটার সবারই রিকোয়েস্ট করার ক্ষমতা আছে, রেসপন্স করার ক্ষমতা আছে। কিন্তু তুমি যদি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখো, তাহলে শুধু মানে এই যে এ বি সি যেগুলো ক্লায়েন্ট, ক্লায়েন্ট সবসময় রিকোয়েস্ট করবে, ক্লায়েন্ট অলওয়েজ রিকোয়েস্ট করবে, ক্লায়েন্ট কখনো রেসপন্স করতে পারবে না। অলওয়েজ ক্লায়েন্ট অলওয়েজ রিকোয়েস্ট করবে, কখনো রেসপন্স করতে পারবে না। আর সার্ভার অলওয়েজ রেসপন্স করবে, সার্ভার অলওয়েজ রেসপন্স করবে। এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে এটা বলতেছে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্ট সেবাগুলো রেসপন্স করে, সার্ভার। আর সার্ভার রেসপন্স করে, ক্লায়েন্ট রিকোয়েস্ট করে। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটা নোড মানে প্রতিটা কম্পিউটার, প্রতিটা পিয়ার অথবা হচ্ছে প্রতিটা ক্লায়েন্ট সেবার জন্য রিকোয়েস্ট এবং রেসপন্স উভয় করতে পারে। আর এখানে আচ্ছা, এবার এখানে হচ্ছে সার্ভার আছে বলে হচ্ছে বেশি ব্যয়বহুল। সার্ভার আছে এই জন্য বেশি ব্যয়বহুল, বেশি দাম। কিন্তু এখানে সার্ভার নাই, এই জন্য কম ব্যয়বহুল। নো সার্ভার, এই জন্য কম ব্যয়বহুল। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের চেয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ব্যবস্থাপনা বেশি স্থিতিশীল, মানে হচ্ছে স্ট্যাবিলিটি বেশি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে কম স্থিতিশীল, মানে এটা হচ্ছে বেশি স্থিতিশীল। এই লাইনটা দরকার নেই। এটা হচ্ছে বেশি স্থিতিশীল, স্থিতিশীল মানে হচ্ছে যেখানে আছে সেখানে আছে। আর এটা হচ্ছে কম স্থিতিশীল, নড়চড়া করতে পারে, নেটওয়ার্ক ভেঙে যেতে পারে, এই জন্য বলতেছে কম স্থিতিশীল। আচ্ছা, এবার আসে হচ্ছে 3 নাম্বারটা কি ছিল? পিয়ার টু পিয়ার পড়লাম, ক্লায়েন্ট সার্ভার পড়লাম। এরপর আছে কি হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে এই দুইটা মিক্সড হয়ে যা হবে সেটা হচ্ছে হাইব্রিড। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে যে ক্লায়েন্ট সার্ভারের নেটওয়ার্ক। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আরেকটু ব্যাখ্যা করছে যে সার্ভারের সংখ্যা এবং স্টোরেজ মিডিয়া ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে আবার দুই ভাগে ভাগ করা হয়। সার্ভার সার্ভারের উপরে ভিত্তি করে, বা সার্ভারের সাইজ কতটুকু, স্টোরেজ মানে হচ্ছে মেমোরি। আমাদের মোবাইলে যে মেমোরি কার্ড থাকে না, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, এই স্টোরেজের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার সার্ভারের সংখ্যা, এবং স্টোরেজের উপরে মানে এই মেমোরির উপর ডিপেন্ড করে সার্ভারকে দুই ভাগে ভাগ করতেছে। সার্ভারের সংখ্যা বলতে কয়টা সার্ভার আছে এই ভিত্তিতে, একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড।
সেন্ট্রালাইজ মানে কি? কেন্দ্রীয়। সেন্ট্রালাইজ অর্থ হচ্ছে কেন্দ্রীয়, আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ছড়ানো। ছড়ানো সার্ভার, এটা হচ্ছে কেন্দ্রীয় সার্ভার। তো এখানে যেটা ফিগার দেওয়া আছে, ফিগার দুটো দেখে সম্পূর্ণ বোঝা যাবে। এইখানে দেখো সার্ভারটা হচ্ছে মাঝখানে আছে, স্টার নেটওয়ার্কের মতো কেন্দ্রে আছে। আর বাকিগুলা সবগুলা ইউজার গুলা ছড়াই আছে। ইউজার গুলো সবগুলো আলাদা আলাদা কম্পিউটার, এগুলো হচ্ছে আলাদা আলাদা কম্পিউটার বা নোড, যাই বলো না কেন, বা ক্লায়েন্টও বলতে পারো, কম্পিউটার ক্লায়েন্ট নোড সবগুলা ছড়ানো ছড়ানো। এখানে সার্ভারটা হচ্ছে সেন্ট্রালাইজ, এই জন্য হচ্ছে আমি এটাকে বলতেছি সেন্ট্রালাইজ সার্ভার। মানে কোনো কিছু দরকার হলে সবাই সার্ভারে নক করবে এবং পাবে। আর ডিস্ট্রিবিউটেড মানে কি? ছড়িয়ে যাওয়া। এখানে সার্ভারটা ছড়িয়ে গেছে দেখো। এখানে একটা সার্ভারের জায়গায় তিনটা সার্ভার ইউজ হয়েছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা তিনটা সার্ভার আছে। এবং তিনটা সার্ভারের মধ্যে কানেকশনও কিন্তু আলাদা। যেমন ইউজার এই সার্ভারে কানেক্টেড আছে, এক, এই যে এই ইউজার 1 নাম্বার সার্ভারে কানেক্টেড আছে এই লাইন দিয়ে। আবার এইখানে হচ্ছে 3 নাম্বার সার্ভারে কানেক্টেড আছে, আবার এখানে হচ্ছে দেখো 2 নাম্বার সার্ভারে কানেক্টেড আছে। কিন্তু এই ইউজার, সে শুধু এই 1 নাম্বার সার্ভারে কানেক্ট আছে, এবং কয় নাম্বারে? 3 নাম্বারে কানেক্টেড আছে, সে কিন্তু 2 নাম্বার সার্ভারে কানেক্ট নাই। তো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে সবাই সব সার্ভারে কানেক্টেড থাকে না, সার্ভারগুলো ছড়ানো থাকে। ওকে, এই জিনিস শেষ হয়ে গেল। আর হাইব্রিড কোনটা? হাইব্রিড যদি একটু বলতে চাই, এখানে কিছু বলে নাই। হাইব্রিড হাইব্রিড ইজ এ কম্বিনেশন অফ পিয়ার টু পিয়ার প্লাস হচ্ছে, আরেকটা কি ছিল, পিয়ার টু পিয়ার প্লাস ক্লায়েন্ট সার্ভার, এই দুইটার মিশ্রণ হচ্ছে হাইব্রিড। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে বাকিগুলো তো দেখছি, হাব সুইচ, রাউটার, টপোলজি, ল্যান্ডম্যান, প্যানম্যান, এগুলো তো সব দেখে ফেলছি। এবার দেখবো হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? এই যে সার্ভারটা বলতেছি না, এই সার্ভারটা যদি বুঝে থাকো, যে সার্ভারটা, যে মেমোরিটা থাকে, এই যেমন, যদি শুধুমাত্র ইউটিউবের উদাহরণ নিই। ইউটিউবে দেখো আমরা ভিডিও কিছু ডাউনলোড করি না, ইউটিউবে আমরা অনলাইনে যাচ্ছি, ইউটিউবের মধ্যে ঢুকতেছি, ঢুকে একটা ভিডিও দেখতেছি। এই যে ভিডিওগুলা, এটা হচ্ছে ইউটিউবের সার্ভারে আছে। এই যে এইটাকে আমরা বলতেছি ক্লাউড। ক্লাউড মানে মেঘ, এই মেঘাচ্ছন্ন, এই যে এটা হচ্ছে ক্লাউড। এই মেঘের মধ্যে মানে এটা হচ্ছে যেহেতু অনলাইন থাকতেছে, এই জন্য এটাকে হচ্ছে বলা হচ্ছে মেঘের মধ্যে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মানে অনলাইন, অনলাইন মানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মানে অনলাইনের কনসেপ্টে আসছে হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে। এখানে তিন এখানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো দেখবো। মানে অনলাইনে যা যা আমরা ইউজ করতে করি, সবগুলো ক্লাউড কম্পিউটিং এর মধ্যে হচ্ছে। ইউটিউব হচ্ছে, তারপরে হচ্ছে ফেসবুক হচ্ছে, তারপরে গুগল হচ্ছে, সব অনলাইন ক্লাউড কম্পিউটিং এর মধ্যে হচ্ছে। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো দেখি। রিসোর্স স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে কি? বড় করা। মানে ধরো তোমার একটা ছোট জিনিস আছে, তুমি চাইলে বড় করতে পারতেছো, বড় করার সক্ষমতা আছে, সেটা হচ্ছে আমার রিসোর্স স্কেলেবিলিটি। যে লেখা আছে এখানে, ছোট বা বড় যে কোনো ক্রেতার সকল ধরনের চাহিদাই মেটাতে হবে। যেমন ধরো ইউটিউব একটা বড় কোম্পানির চাহিদা মেটাইতেছে, একটা ছোট কোম্পানির চাহিদাও মেটাইতেছে। দিস ইজ স্কেলেবিলিটি। স্কেল করার চান্স আছে, বড় করার চান্স আছে। আচ্ছা, অন ডিমান্ড মানে কি? মানে ক্রেতা যখন চাইবে তখনই দেওয়া লাগবে, যখন চাইবে তখনই দেওয়া লাগবে। এই যে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারে। এটা হচ্ছে অন ডিমান্ড। আর পে অ্যাজ ইউ গো মানে কি? যে যখন এটা হচ্ছে পেমেন্ট মডেল। হ্যাঁ, মানে যখন হচ্ছে ব্যবহার করবে, যতটুকু ব্যবহার করবে, যখন ব্যবহার করবে তখন টাকা দিবে। যেমন হচ্ছে আমরা ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে অন ডিমান্ড, মানে আমরা যখন চাইবো তখনই সে আছে। এবং যদি চাই বেশি ইউজ করতে পারি, চাইলে কম ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু পে অ্যাজ ইউ গো হচ্ছে এই যে আমাদের হচ্ছে তোমার ইয়ার মতো, মোবাইলে যে ডাটা শেষ হয়ে গেলে বলে না যে আপনি পে অ্যাজ ইউ গোতে চলতেছেন। মানে কি, আমি যতটুকু ইউজ করবো ততটুকু টাকা টাকা কেটে নেবে। মানে মানে ক্রেতাকে পূর্বে থেকে কোনো পেমেন্ট করতে হবে না, ক্রেতা যতটুকু সময়ের জন্য ব্যবহার করবে ততটুকুর জন্য টাকা দিবে। এটা এমসিকিউ তে আসছিল একবার, পে অ্যাজ ইউ গো, এইভাবে লেখা। এটা কিসের উদাহরণ? ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং যে সেবাগুলো দিচ্ছে, সার্ভিস। সার্ভিস বলতে কেমন বুঝাই? সার্ভিস যেমন ধরো আমি হচ্ছে এখান থেকে কোনো কোনো এক জায়গায় যাবো, একটা রিক্সা ভাড়া করলাম।
রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে আমাকে ওই জায়গায় নিয়ে গেল। তো আমি তাকে টাকা দিলাম। তো দেখো, আমি তার কাছ থেকে কিছু কিনে নিই নাই, সে আমাকে রিক্সা চালিয়ে নিয়ে গেল। তারপরে আমি এই জন্য তাকে টাকা দিলাম, তাহলে সে আমাকে রিক্সার সেবাটা দিল, এটাকে বলতেছে সেবা। তো এই সেবার জন্য টাকা দিচ্ছি, কোনো কোনো কিছু জিনিসের বিনিময়ে না, মানে কিছু কিনলাম কিছু পাইলাম আমি তারপরে দিলাম এমনটা না। সে আমাকে সেবা দিল, তার জন্য আমি টাকা টাকা দিলাম। অথবা এমনও বলতে পারো যে হচ্ছে বাসা বাড়িতে যেমন কাজের মানুষ থাকে না, সে একটা কাজ করে দিচ্ছে, এই কাজের বিনিময়ে তাকে টাকা দিচ্ছে। কাজের বিনিময়ে টাকা দেওয়া, সেটা হচ্ছে সেবা। আচ্ছা, এই সেবা সেবা অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে অবকাঠামোগত, প্ল্যাটফর্ম ভিত্তিক এবং সফটওয়্যার সেবা, তিনটাই বলবো। অবকাঠামো মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ অ্যাজ এ সার্ভিস, আইএএস। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আইএএস। এই যে আইএএস দূর। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক, মানে প্ল্যাটফর্মে পি, আর অ্যাজ হচ্ছে এ, এই যে এতে এ, একটা এস হচ্ছে সার্ভিস, পাস। আর হচ্ছে সফটওয়্যার ভিত্তিক মানে হচ্ছে সফটওয়্যারের এ, আর বাকিগুলো এএস। এএস তিনটাই আছে, মানে অ্যাজ এ সার্ভিস, এ, এ, এস হচ্ছে অ্যাজ এ সার্ভিস। এখানে হচ্ছে তিনটা আছে, একটা কি, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের আই, প্ল্যাটফর্মের পি, আর সফটওয়্যারের এস। আই এ এস, পি এ এস, এস এ এস। আচ্ছা, এবার একটা একটা করে দেখি। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো জিনিসটা কি আসলে? মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা, তোমার কি কিভাবে বুঝাবো, মানে একটা কিছু বানানো বা ভিত্তি, এই টাইপের কিছু বোঝায়। যে এখানে কি বুঝাইতেছে সেটা দেখি। এই ধরনের সেবায় অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ভাড়া দেওয়া হয়। মানে হচ্ছে যেমন বাড়ি ভাড়া দেওয়া হয় না, এই ইনফ্রাস্ট্রাকচার ভাড়াটা সেরকম। যেমন বাড়ি ভাড়া দেওয়া হয়, এখানে এখানে হচ্ছে মেশিন ভাড়া দেওয়া হয়, বা ভার্চুয়াল স্টোরেজ ভাড়া দেওয়া হয়। এই যে ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল স্টোরেজ। ভার্চুয়াল মেশিনটা কি হতে পারে, ভার্চুয়াল কম্পিউটারও হতে পারে, যে কম্পিউটার সে ভাড়া দিছে আমাকে, আমি অনলাইনে ঢুকে একটা কম্পিউটার চালাতে পারতেছি। মোবাইল দিয়ে ধরো কম্পিউটার চালাইতেছি, অনলাইন ঢুকে চালাইতেছি, এটা পারতেছি কি আপনি, কারণ সে আমাকে কম্পিউটার ভাড়া দিছে এই জন্য। আর ভার্চুয়াল স্টোরেজ মানে ভার্চুয়াল মেমোরি ভাড়া দিছে সে আমাকে। যে আমার ধরো মোবাইলে 128 জিবি আছে, আমার ধরো আরো আরো 128 জিবি দরকার, তখন আমি হচ্ছে গুগল গুগলের থেকে আমি 128 জিবি ভাড়া নিলাম। যে আমি তাকে প্রতি মাসে টাকা দিব, সে আমাকে 128 জিবি করে, 128 জিবি করে দিবে। এটা হচ্ছে তোমার হচ্ছে ভাড়া নেওয়া, যে মাসিক ভিত্তিতে টাকা দেওয়া, টাকা দিয়ে সে, তার টাকার বিনিময়ে সে হচ্ছে আমাকে দিচ্ছে। সেই মেশিনে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি, যেমন লেখা আছে সেই মেশিনে নিজের ইচ্ছা মতো সফটওয়্যার ইনস্টল করতে পারি। সব সফটওয়্যার ইনস্টল মানে, যেমন ওই যে তুমি ক্যাম স্ক্যানার তোমার মোবাইলে ইনস্টল করলা, এই পিসিতেও একই জিনিস। পিসির ক্ষেত্রে মানে মোবাইলের ক্ষেত্রে বলে অ্যাপস, পিসির ক্ষেত্রে বলে সফটওয়্যার, এই হচ্ছে পার্থক্য। আর কোনো পার্থক্য নাই, মানে নামে পার্থক্য। আচ্ছা, এটা গেল হচ্ছে অবকাঠামোগত সেবা। মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা মেশিনটা ভাড়া নিতে পারি, মানে একটা কম্পিউটার ভাড়া নিচ্ছি অনলাইনে, বা একটা মেমোরি ভাড়া নিচ্ছি অনলাইনে। আচ্ছা, প্ল্যাটফর্ম ভিত্তিক ভাড়া কি? এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে রান টাইম পরিবেশ সরবরাহ করে, যার উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। ক্লাউড প্রোভাইডার এখানে ভার্চুয়াল মেশিনগুলোর উপরে আরেকটি লেয়ার যোগ করতে পারে। এখানে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই, এটা দেখা দরকার। ব্যবহার করে গুগলের অ্যাপ ইঞ্জিন একটা উদাহরণ। সফটওয়্যার ডেভেলপার ও ডেভেলপার ব্যবসায়ী পাস থেকে উপকৃত হতে পারে। এখানে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে, এটিতে সফটওয়্যার সাপোর্ট পাওয়ার কিছু আছে। মানে কি, এই প্ল্যাটফর্ম ভিত্তিক সেবাটা কি? এটা হচ্ছে কোনো কম্পিউটার বা কোনো মেমোরি ভাড়া দেয় না। এটা কি ভাড়া দেয়, এই যে কম্পিউটার বা মেমোরির ভিতরে যে সফটওয়্যার গুলো থাকতেছে, এই এই সফটওয়্যার গুলা যেখানে বানাবে, সেই বানানোর যে পরিবেশটা, সেই পরিবেশটা ভাড়া দেয়। এই যে রান টাইম পরিবেশ, এটা হচ্ছে ভাড়া দেয়। ধরো আমি একটা সফটওয়্যার বানাবো, সেই সফটওয়্যার বানানোর জন্য যে পরিবেশটা দরকার সেটা ভাড়া দেয়। যেমন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে গুগলের অ্যাপ ইঞ্জিন। এই গুগলের অ্যাপ ইঞ্জিনের মধ্যে ঢুকে, সবগুলো কিন্তু অনলাইন, এখানে আমার আমার কিছু 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 থাকার দরকার নাই। আমি অনলাইনে হলে মোবাইল দিয়ে ঢুকতে পারবো, কম্পিউটার দিয়ে ঢুকতে পারবো, সমস্যা নাই। গুগলের অ্যাপ ইঞ্জিনের মাধ্যমে এখানে ঢুকে অ্যাপ বানানো যায়, বা হচ্ছে তোমার হচ্ছে ইয়া করা যায়, সফটওয়্যার বানানো যায়। এটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে। এই যে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সফটওয়্যার, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সফটওয়্যার,
এ মানে হচ্ছে অ্যাপ, সবগুলো সেম জিনিস। আর এপিআই ইজ এ ডিফারেন্ট থিং। যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা কিন্তু আলাদা। ইন্টারফেস মানে একটা পরিবেশ, বা যা দেখতে পাচ্ছি এটা ইন্টারফেস বলতেছে। আচ্ছা, এখানে পরিচালনা, পরিষেবা, স্টোরেজ, নেটওয়ার্কিং, টেস্টিং, হোস্টিং, রক্ষণাবেক্ষণ, সবকিছু ধরনের রক্ষণাবেক্ষণ অ্যাপ্লিকেশন রয়েছে। মানে সব এই অ্যাপ্লিকেশন বানানোর জন্য যা যা দরকার সব সে দিবে। আর সফটওয়্যার ভিত্তিক সেবা কি? এখানে হচ্ছে আমাদের, আমার কম্পিউটারের মধ্যে ধরো আমি যে সেবাগুলো, মানে কম্পিউটারের মধ্যে যে সব সফটওয়্যার গুলো ইউজ করতেছি, এই সফটওয়্যার গুলো আমার কম্পিউটারে না ব্যবহার করেও আমি সফটওয়্যার গুলো অনলাইনে ব্যবহার করতে পারবো। যেমন এই ব্যবস্থায় ক্লাউড সেবা দানকারী প্রতিষ্ঠানের ডেভেলপ বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারে। অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে। এখানে যা যা পড়বে সব ইন্টারনেট থাকা লাগবে, সবকিছু অনলাইন। উদাহরণ হিসেবে গুগল ডক্স এর কথাই ধরা যাক। ইন্টারনেট বা ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিসের ডকুমেন্ট সবকিছু ব্যবহার করা যায়। যেমন মাইক্রোসফট অফিস যেটা, সেটা হচ্ছে কম্পিউটারের ভিতরে ইনস্টল করতে হয়। আমার কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস নাই। মানে অফিস বলতে হচ্ছে তোমার মাইক্রোসফট অফিসের মধ্যে থাকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কিচ্ছু নাই, এগুলো হচ্ছে আমি ইউজ করি গুগলের গুলা। গুগলের গুলা ইউজ করলে সুবিধা কি, আমার হচ্ছে কম্পিউটারের মধ্যে ইনস্টল করা লাগতেছে না। মানে আমার জায়গার খরচ হচ্ছে না। আর আমি গুগলের কাছ থেকে যখন ইউজ করতেছি, গুগল আমাকে এটা ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। ফ্রিতে ইউজ করার জন্য আমার মানে ডাটা খরচ, ডাটা শুধু ইন্টারনেট লাগতেছে, বাকি কোনো কিছু লাগতেছে না, তো সফটওয়্যার লাগতেছে না। তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে ধরো এখানে আসলাম, এই যে এটা হচ্ছে গুগল ডক্স। এখানে আমি হচ্ছে আমার ইচ্ছা মতো লিখতে পারবো, অনলাইনে লিখবো, অনলাইনে সেভ থাকবে আমার। তারপর যদি দরকার পড়ে আমি তখন ডাউনলোড ডাউনলোড করে নিব। এটা হচ্ছে এই সফটওয়্যার সেবা। এখানে হচ্ছে উদাহরণগুলো হচ্ছে মেইন। এরপর আর কিছু আছে? আচ্ছা, আছে। তাহলে তাই হচ্ছে অবকাঠামোগত সেবা কি? যেই সেবায় হচ্ছে মানে কম্পিউটার বা মেমোরি ভাড়া দেওয়া হয়। প্ল্যাটফর্ম সেবা কি? প্ল্যাটফর্ম সেবা হচ্ছে কোনো কিছু বানানোর জন্য বা কোনো অ্যাপ্লিকেশন বানানোর জন্য যা 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 প্রয়োজন তা তা ভাড়া দেয়। এবং সফটওয়্যার সেবা কি? সফটওয়্যার সেবা মানে হচ্ছে এই যে তারা হচ্ছে সফটওয়্যার ভাড়া দেয়। মানে সরাসরি সব সফটওয়্যার ভাড়া দিচ্ছে। সফটওয়্যার সেবা হচ্ছে সফটওয়্যার ভাড়া দিচ্ছে। তাকে আমি ভাড়া ভাড়া দিচ্ছি, ভাড়া দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ইউজ করতেছি। সবগুলোতে ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া কোনো কিছু পসিবল না। এখানে যে আমার কিছু পার্থক্য দেখাইতেছে। অন প্রেমিসিস মানে এগুলো, এগুলোর ভিত্তিতে তোমার হচ্ছে পার্থক্যগুলো দেখাচ্ছে। যেমন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন। আইএএস মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পিএএস মানে প্ল্যাটফর্ম, এসএএস মানে সফটওয়্যার। অ্যাপ্লিকেশন হচ্ছে এই আইএস এর মধ্যেও আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, প্ল্যাটফর্মেও আছে, সার্ভিসে হচ্ছে নাই। মানে এখানে হচ্ছে আমি ম্যানেজ করতে পারতেছি আইএস এ, পিএস আমি ম্যানেজ করতে পারতেছি, কিন্তু এখানে এস এ আমি ম্যানেজ করতে পারতেছি না। এখানে যে আমাকে ভাড়া দিচ্ছে সে ম্যানেজ করতেছে, এরকম। সো এগুলা দেখার দরকার নাই, তুমি জাস্ট এটুকু দেখলে হবে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অসুবিধা। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অসুবিধা কি? যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে সেবা গ্রহণ করা যায়। ইন্টারনেট থাকা লাগবে, ইন্টারনেট ছাড়া ক্লাউড কম্পিউটিং এর কোনো কিছু ইউজ করা যাবে না। আমি সবকিছু ইউজ করবো অনলাইনে। যেমন আমি তোমাকে পাঠাচ্ছি হচ্ছে সবগুলা ভিডিও ইউটিউবে। ইউটিউবে কেন পাঠাচ্ছি? ইউটিউবে পাঠালে আমার কোনো ডাটা ডাটা লাগতেছে না। মানে মানে আমার কম্পিউটারে কোনো ডাটা স্টোর হচ্ছে না। আবার তোমাকে যদি যদি হোয়াটসঅ্যাপে পাঠাতাম, তুমি যখন ডাউনলোড করতে, তোমার তোমার মোবাইলে যে মেমোরি আছে সেই মেমোরি থেকে জায়গা জায়গা কমে যেত। কিন্তু তুমি যখন ইন্টারনেটে দেখতেছো, তখন জায়গা কমতেছে না। এই হচ্ছে পার্থক্য, ইন্টারনেটের সুবিধা। কিন্তু ইন্টারনেট ছাড়া এই জিনিস চলবে না, ইন্টারনেট থাকা লাগবে। আচ্ছা, যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সেবা গ্রহণ করা যায়, ওকে। কারণ ইন্টারনেট ছাড়া সম্ভব না। বিভিন্ন ধরনের রিসোর্স, হার্ডওয়্যার, সফটওয়্যার ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোম্পানি খরচ কমানো যায়। যেমন হার্ডওয়্যার ইউজ করতে পারতেছি কিসের মাধ্যমে? ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, মানে অবকাঠামোর মাধ্যমে। সফটওয়্যার ইউজ করতে পারতেছি কিসের মাধ্যমে? তোমার সফটওয়্যার বানাইতে পারতেছি হচ্ছে পিএএস এর মাধ্যমে। আর সফটওয়্যার ব্যবহার করতে পারতেছি হচ্ছে সফটওয়্যার এসএএস এর মাধ্যমে। সফটওয়্যার ইন্টারফেসের মাধ্যমে ব্যবহার করতে পারতেছি সফটওয়্যার, আর প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করতে পারতেছি মানে সফটওয়্যার বানাচ্ছি। তাহলে আমার আলাদা করে কম্পিউটার কিনতে হচ্ছে না, আলাদা করে সফটওয়্যারও কিনতে হচ্ছে না। সব খরচ কমে যাচ্ছে। কোম্পানি অপারেটিং খরচ তুলনামূলক কম। একই কাহিনী দুটাই। ক্লাউডে সংরক্ষিত তথ্য যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে অ্যাক্সেস করা যায়। মানে আমি ধরো বাড়িতে এখানে আছি, আমি বাড়িতে যেও আমার যদি ইন্টারনেটে কোনো কিছু থাকে আমি সেটা দেখতে পারবো। যেমন ধরো ইউটিউবে ভিডিও গুলো আমি ইন্টারনেটে যেয়ে বাড়িতে যেয়ে দেখতে পারবো, সমস্যা নাই। তো তথ্য কিভাবে যাচ্ছে না যাচ্ছে এটা আমার দেখার বিষয় না। এটা যে যে যার সফটওয়্যার সে দেখবে। মানে ইউটিউব দেখতেছে, এটা আমি দেখতেছি না। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড করা যায়।
যেমন যেখানে যে কোনো জায়গা থেকে যদি যদি ঢোকা যায়, তাহলে তাহলে তো যে কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে। সো আমি কোথায় আছি বা না আছি, এটার সাথে কোনো মানে সমস্যা নাই। ধরো আমি রাতের বেলা রাত 2টার দিকে দেখবো, কিন্তু আমি অফিসে নাই, কিন্তু আমার সবকিছু ধরো ইন্টারনেটে মানে ক্লাউডে আছে। ক্লাউডে আছে মানে অনলাইন আছে, তাহলে আমি বাড়িতে বসে থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুবিধা, অধিক নির্ভরযোগ্য এবং নিরাপদ সিস্টেম। আচ্ছা, অসুবিধা কি? ডেটা, তথ্য, প্রপার অ্যাপ্লিকেশন এর উপর নিয়ন্ত্রণ থাকে না। ডেটা বা তথ্য বা প্রপার অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। কেন নিয়ন্ত্রণ থাকে না? তখন আমি ইউটিউবের মধ্যে কোনো কিছু দিচ্ছি, ইউটিউব তো দেখতেছেই, মানে মানুষ তো দেখতেছেই, ইউটিউবে সেটার উপরে নিয়ন্ত্রণ করতে পারতেছে। ইউটিউব চাইলে সেই জিনিস ডিলিটও করে দিতে পারতেছে। সেম, আমি যদি গুগলের মেমোরিতে কিছু রাখি, গুগল যদি মনে হয় যে না, তার সাথে যাচ্ছে না, সে ডিলিট করে দিতে পারবে, তখন আমার কিছু বলার থাকবে না। আচ্ছা, এটা দ্রুত গতি সম্পূর্ণ নয়। কারণ কি? কারণ হচ্ছে যখন অনলাইনে থাকতেছে, ছোট ছোট ফাইল হলে কিছু মনে হচ্ছে না, বাট বেশি ফাইল হলে বেশি স্পিড লাগবে। সবসময় তো ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া যায় না, এই জন্য দ্রুত গতি সম্পূর্ণ নয়। আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ সংযোগ বিচ্ছিন্ন হলে সার্ভিস বিঘ্নিত হয়। ইন্টারনেট ছাড়া পসিবল না। ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারী তার সার্ভিস থেকে বঞ্চিত হন। যেমন হচ্ছে এই যে গুগল ডক্স যেটা দেখালাম এখানে, ধরো এই সফটওয়্যারে কোনো সমস্যা হচ্ছে, তারা ঠিক করতেছে, তখন এটা বন্ধ থাকবে। মাঝে মধ্যে দেখা যায় ফেসবুক বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? তখন কারণ তারা ফেসবুকের কাজ করতেছে এই জন্য। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার বা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। অনলাইন কোনো কিছু হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে, তার ব্যবহারকারীর জানার উপর নির্ভর করছে না। মানে সহজভাবে যদি বলতে চাই আমি, সুবিধা অসুবিধা গুলো কি? সুবিধা হচ্ছে আমার ইন্টারনেটের মাধ্যমে সংযোগ সংযোগ নিচ্ছি, তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে সেবা নেওয়া যায়। আর সেবা তো ধরুন তিনটা পাইলাম, একটা হচ্ছে মেশিন ভাড়া নেওয়া যাচ্ছে, একটা হচ্ছে সফটওয়্যার বানানো যাচ্ছে, আর একটা হচ্ছে সফটওয়্যার ভাড়া নেওয়া যাচ্ছে। সো আমার একটা কম্পিউটার কেনার দরকার পড়তেছে না, আমার আমার একটা সফটওয়্যার বানানোর জন্য মেশিনের দরকার পড়তেছে না, আর হচ্ছে আমার সফটওয়্যার ইনস্টল করার জন্য সফটওয়্যার কেনার দরকার পড়তেছে না। যেমন যেগুলো দামি দামি সফটওয়্যার আছে, সেগুলো ফ্রিতে পাওয়া যায় না, সেগুলো টাকা দিয়ে কিনতে হয় প্রতি মাসে মাসে। তো যখন আমার ক্লাউডে থাকতেছে, আমি হচ্ছে ক্লাউড দিয়েই কিনে ফেলতেছি কম খরচে। তা আমার কম্পিউটার জন্য বেশি খরচ কেনা লাগতেছে না। সো খরচ কমে গেল। যদি খরচ কমে যায়, তাহলে কোম্পানিগুলোর সুবিধা, তাহলে তাদের হচ্ছে অপারেটিং খরচ কমে গেল। তারপরে তথ্য তথ্য যেহেতু মানে অনলাইনে আছে, তাহলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি, কাজকর্ম সহজ হচ্ছে, এগুলাই। অসুবিধা কি? প্রথম অসুবিধা যে ইন্টারনেট না থাকলে বা আবহাওয়া খারাপ হলে তো ইন্টারনেট থাকবে না, তখন হচ্ছে আমার সার্ভিস পাবে না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যাদের কাছ থেকে সেবা নিচ্ছি, মানে যারা হচ্ছে আমাকে মেশিন ভাড়া দিচ্ছে, মানে মালিক যারা, যারা 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 হচ্ছে আমার সফটওয়্যার ভাড়া দিচ্ছে, তাদের যদি সমস্যা থাকে কোনো, তাদের তাদের মেশিনে যদি সমস্যা থাকে বা তাদের সার্ভিসে মানে সফটওয়্যার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমি তখন সার্ভিস পাবো না, তখন আমি ব্যবহার করতে পারবো না। আর যেহেতু অনলাইনে আছে, সেহেতু সেহেতু এটা হচ্ছে হ্যাকিং হওয়ার একটা খুবই বড় চান্স থাকে। আর আরেকটা সমস্যা হচ্ছে, এইটা হচ্ছে তথ্য কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা তো জানতে পারতেছি না। আমাদের জানার প্রয়োজন নাই, ওকে, এটা মানলাম, জানার প্রয়োজন প্রয়োজন হচ্ছে না, আমি দিলে হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধা। কিন্তু আমি জানতে পারতেছি না কোথায় আমার তথ্য কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় যে সেভ হচ্ছে, এটা একটা অসুবিধা। কারণ আমি যখন তথ্যটা সেভ করতেছি, ধরো গুগলের মেমোরিতে সেভ করতেছি, গুগল চাইলেই আমার সেই জিনিসটা দেখতে পাবে। এটা একটা সমস্যা, আমি চাচ্ছি না সে দেখুক, এটার কোনো চান্স নাই। তো এইগুলো হচ্ছে মানে ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। শেষ, স্ক্রিনশট তুলে নাও, 1 মিনিট। তুমি যে নূরের নবী। তুলো এটা, এইটা, 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 ধরো ছোট করে একটু, এইটা। ক্লায়েন্ট সার্ভারে কিন্তু ক্লায়েন্ট অলওয়েজ রিকোয়েস্ট করবে, সার্ভার অলওয়েজ রেসপন্স করবে। উল্টা হওয়ার চান্স নাই, ক্লায়েন্ট কখনো রিকোয়েস্ট করতেই পারবে না, সার্ভার কখনো মানে মানে ক্লায়েন্ট কখনো রেসপন্স করতেই পারবে না, সার্ভার কখনো রিকোয়েস্ট করতেই পারবে না। এটা সম্ভবই না। শুধুমাত্র সম্ভব হচ্ছে পিয়ার টু পিয়ারে, তারা উভয় হচ্ছে রেসপন্স করতে পারে। এইটা, এটা মনে হয় তুলনায় এইটা, তারপরে এইটা, তারপরে এই যে এইটা, এগুলো আগে পড়াইছি। তারপরে যে ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে অনলাইন থেকে যে সেবা পাচ্ছি আমরা, সেটাকে ক্লাউড বলতেছি। ক্লাউড কেন বলতেছি? কারণ মানে অনলাইনে সেবা মানে হচ্ছে, সেটা হচ্ছে
মেঘের মধ্যে তথ্য জমা আছে, এই জন্য আমরা ক্লাউড বলতেছি। মানে শাব্দিক ভাষা মানে এটা হচ্ছে বলতেছি হচ্ছে ইয়া ভাষায়, মানে কাব্যিক ভাষায়, যে মেঘের মধ্যে তথ্য জমা আছে, এটা তো। পে অ্যাজ ইউ গো হচ্ছে, মানে এখানে হচ্ছে আমরা কোম্পানিকে ভাড়া দিচ্ছি কিভাবে মানে ক্লাউড কম্পিউটিং বৈশিষ্ট্যের মধ্যে এখানে আমরা কোম্পানিকে কিভাবে ভাড়া দিচ্ছি সেটা বলতেছে। আর এখানে বলতেছে কোম্পানি আমাদেরকে কিভাবে সেবা দিচ্ছে সেটা। কিভাবে ভাড়া দিচ্ছি, তাদেরকে হচ্ছে মানে সে তাকে যখন আগে থেকে ভাড়া দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অন ডিমান্ড। তারপরে হচ্ছে পে অ্যাজ ইউ গো, মানে যখন যতটুকু ব্যবহার করবো ততটুকু ভাড়া দিচ্ছি। আর একটা হচ্ছে যে 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 যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করতে পারতেছে, সেটা হচ্ছে রিসোর্স স্কেবিলিটি। অন ডিমান্ড হচ্ছে আগে থেকে টাকা দিয়ে রাখতেছি, দিয়ে আমার যখন ইচ্ছা তখন ব্যবহার করতেছি। আর পে অ্যাজ ইউ গো মানে মানে আমি ব্যবহার মানে যতটুকু ব্যবহার ব্যবহার করবো, যত সময়ের জন্য ব্যবহার করবো ততটুকু টাকা দিব, এর বেশি দিব না। যেমন মাঝে মধ্যে দেখা যায় যে আমরা 10 জিবি ইন্টারনেট কিনছি কিন্তু আমার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে 8 জিবি খরচ করছি, 2 জিবি আছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে 2 জিবি নষ্ট হয়ে গেল। যদি এটা পে অ্যাজ ইউ গো হইতো সেটা তাহলে নষ্ট হইতো না। কিন্তু পে অ্যাজ ইউ গো এর হচ্ছে দাম বেশি, অন ডিমান্ড থেকে পে অ্যাজ ইউ গো এরা দাম বেশি। যাই হোক, এটা তুলো, এইটা, এইটা লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।